আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? স্বাগত জানিয়ে শুরু করছি আজকের লাস্ট শর্টের চ্যাপ্টার 13 জীবের পরিবেশ এসএসসির লাস্ট শর্ট ক্লাসের। তো জীবের পরিবেশ এই চ্যাপ্টারটা আমাদের কিন্তু এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের এই যে ক্লাসগুলো আমরা লাস্ট শর্ট ক্লাসগুলো তোমাদের জন্য ছাড়তেছি বা আপলোড করতেছি, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো, আশা করি ইনশাল্লাহ 80%-এর উপরে কোশ্চেন তোমরা হুবহু কমন পাবে এবং পরীক্ষায় উত্তর করে আসতে পারবা। আমার উপর বিশ্বাস রাখো। সো দেখো, আমরা যেভাবে ক্লাসগুলো আউটলাইন করে থাকি, প্রথমে আমরা এই অধ্যায়ের কনসেপ্টগুলোকে আমরা একটু রিক্যাপ করে নিই, দেন আমরা ক খগুলো সলভ করব, দেন চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউগুলো আমরা সলভ করে ফেলবো, এবং টাইপ ওয়াইজ এবং সাথে এসএসসি 24-এ যে এমসিকিউগুলো আসে সেইগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করে দিই, যাতে করে তোমাদের কোনো কিছুতে যেন কনসেপ্ট আনক্লিয়ার না থাকে। এবার এরপরে টাইপ ওয়াইজ সিকিউটাও আমরা এখানে আলোচনা করে দিব। এই ওভারঅল একটা প্রস্তুতি কিন্তু আমাদের এই একটা সুন্দর ক্লাসের মাধ্যমে হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের এসএসসিকে সামনে রেখে দিয়ে ক্লাসের সব জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করো। ক খ কোনগুলো আমি বেশি গুরুত্বপূর্ণ বলতেছি বা কোনগুলো আমি এই স্লাইডে তুলে ধরতেছি, সেগুলো একটু নোট ডাউন করে নাও, সলিটারিটিতে তোমাদেরই ভালো হবে। সো দেখো, প্রথমে আমরা কনসেপ্টটা রিক্যাপ করি। এই অধ্যায়টা হচ্ছে জীবের পরিবেশ। সো জীবের পরিবেশ বিষয়টাকে দুই ভাগে অধ্যায় ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বাস্তুতন্ত্র আর একটা হচ্ছে আমাদের জীববৈচিত্র্য। সো বাস্তুতন্ত্র হচ্ছে আমাদের জীব জগতের আশেপাশে যত প্রাণী আছে, পরিবেশ আছে, তাদের মধ্যে যে মিথস্ক্রিয়াটা হচ্ছে, তাই না? পরিবেশে তো শুধুমাত্র যে মানুষ আছে, শুধু যে অন্যান্য প্রাণী আছে এমন না। মানুষ, অন্যান্য প্রাণী সহ ছত্রাক, ব্যাকটেরিয়া, উদ্ভিদ কুল প্রত্যেকটা প্রাণী কিন্তু একেবারে উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। এই আন্তঃনির্ভরশীলতার মাধ্যমে কিন্তু একটা বাস্তুতন্ত্র তৈরি হচ্ছে। এখানে কী কী থাকে? বাস্তুতন্ত্রের উপাদান, শক্তি প্রবাহ, পুষ্টি প্রবাহ, পুকুরের বাস্তুতন্ত্র, খাদ্য শৃঙ্খল আর খাদ্য জাল। এই কয়টা টপিকের উপরে আমাদের বাস্তুতন্ত্র টপিকটার আলোচনা। উপাদানের ভিতরে কী কী আছে? জড় উপাদান, ভৌত এবং জীবজ উপাদান। জড় উপাদান, ভৌত উপাদান এবং জীবজ উপাদান আমরা সামনে এটা আলোচনা করব। শক্তি প্রবাহ কীভাবে হচ্ছে, উৎপাদক থেকে খাদকে কীভাবে শক্তি যাচ্ছে, পুষ্টির প্রবাহটা কীভাবে হচ্ছে, দেন পুকুরের ভিতরে, বাস্তুতন্ত্রের ভিতরে উৎপাদক, খাদক, বিয়োজক কারা কারা, খাদ্য শিকল কী, খাদ্য জাল কী, এই বিষয়ের কনসেপচুয়াল আলোচনা হচ্ছে আমাদের এই অধ্যায়ে রিক্যাপ করার জিনিসগুলা। দেখো, যে বাস্তুতন্ত্রের উপাদান, এখানে জড় উপাদান, ভৌত উপাদান আর জীবজ উপাদান। জড় উপাদানকে দুই ভাগে ভাগ করা হয়, একটা অজৈব উপাদান আর একটা জৈব উপাদান। অজৈব উপাদান বলতে সাধারণত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যেসব মৌলগুলো আছে, ক্যালসিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, দেন আয়রন, পটাশিয়াম, এগুলো হচ্ছে আমাদের অজৈব উপাদান। আর জৈব উপাদান হচ্ছে ইউরিয়া, কোষ, টিস্যু, এগুলো হচ্ছে জীব উপাদান, জীবের উপাদান, বাট জড় আর কি। কেমন? এবার সব ভৌত, যেগুলো সরাসরি পরিবেশেরকে প্রভাবিত করে, যেমন সূর্য আলোক, দেন হচ্ছে এখানে তাপমাত্রা, বায়ু প্রবাহ, এইগুলো হচ্ছে আমাদের সরাসরি প্রভাব বিস্তার করে। এরপরে জীবজ উপাদান, একে তিন ভাগে ভাগ করা হয়, একটা উৎপাদক, খাদক আর বিয়োজক। উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদকুল, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে সূর্যের আলোকে ব্যবহার করে। এই যে আমরা একটু দেখছিলাম শক্তি প্রবাহ বা পুষ্টি প্রবাহ, সূর্যের আলোকে ব্যবহার করে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করতেছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিলের মাধ্যমে। সে খাদ্যের উপর কিন্তু প্রত্যেকটা জীবকুলই কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল করতেছে। শক্তিটা একমুখী প্রবাহ হচ্ছে। সো উৎপাদক কারা? এখানে সবুজ উদ্ভিদরা। খাদক কারা? উৎপাদকদের যারা খেয়ে ধাপে ধাপে যাচ্ছে তারা হচ্ছে খাদক। খাদকের মধ্যে দেখো, প্রথম আছে, দ্বিতীয় আছে, তৃতীয় আছে, সর্বোচ্চ শ্রেণীর খাদক। প্রথম শ্রেণীর খাদক হচ্ছে তারা তৃণভোজী, অর্থাৎ উৎপাদকদের যারা খেয়ে থাকে তারা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। দ্বিতীয় শ্রেণীর যারা খাদক, তারা নর্মালি প্রথম শ্রেণীর খাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। এখানে প্রথম শ্রেণীর খাদকের ভিতরে হতে পারে ঘাস ফড়িং, হতে পারে গরু, ছাগল, যারা তৃণভোজী আর কি। দ্বিতীয় হচ্ছে ব্যাং, শিয়াল, এসব জাতীয় প্রাণী, এরা যারা প্রথম স্তরের খাদকদের খেয়ে থাকে। তৃতীয় স্তর হচ্ছে সাপ, ময়ূর, যারা দ্বিতীয় স্তরের খাদকদের খেয়ে থাকে। আর সর্বোচ্চ খাদক হচ্ছে তারাই যারা প্রথম থেকে তৃতীয় সব স্তরের খাদ্য খেতে পারে। যেমন কি আছে, মানুষ আছে, বাঘ আছে, এরা হচ্ছে আমাদের তৃতীয় স্তরের খাদক। কেমন? আর এরপরে বিয়োজক কারা? বিয়োজক হচ্ছে ছত্রাক, ব্যাকটেরিয়া। পরিবেশের জীবের এভাবে শক্তি যে একমুখী প্রবাহ হচ্ছে, সূর্য ওর শক্তিকে ব্যবহার করে সবুজ খাদ্য তৈরি করতেছে। সেই খাদ্য খেয়ে জীব বড় হচ্ছে বা জীবের বিকাশ করতেছে। জীব খাদ্যকের আবার প্রথম, দ্বিতীয়, তৃতীয় খাদ্যের মাধ্যমে শক্তির একটা প্রবাহ হচ্ছে। আবার জীব মারা যাচ্ছে। জীব যখন মারা যাচ্ছে তখন কিন্তু আবার পরিবেশের মাটিতে যখন তাকে কবরস্থ করা হচ্ছে, তার যে পরিবেশ থেকে তার যে পুষ্টিগুলা, সেটা কিন্তু ব্যাকটেরিয়া, ছত্রাকের মাধ্যমে মাটিতে মিশে যাচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে, সেই পুষ্টিটা আবার সেই সবুজ উদ্ভিদগুলো খাদ্য তৈরির জন্য ব্যবহার করতেছে। এভাবে একটা সাইকেলিক্যাল অর্ডারে কিন্তু পরিবেশের বাস্তুতন্ত্র সিস্টেমটা মেইনটেন হচ্ছে। এরপরে আমাদের এই খাদ্য শিকল আর খাদ্য জাল। খাদ্য শিকল তিন রকম আছে, একটা শিকারী জীবী, একটা পরজীবী আর একটা হচ্ছে মৃতজীবী। তিন প্রকার আমাদের
খাদ্য শিকল আছে, শিকারীজীবী, পরজীবী আর হচ্ছে আমাদের মৃতজীবী। এই শিকারীজীবী যেটা, সেখানে দেখো ঘাস, ঘাসকে কে খাচ্ছে? ফড়িং বা ঘাস ফড়িং। এরপরে ঘাস ফড়িং খাচ্ছে ব্যাঙ, ব্যাঙ কি খাচ্ছে? সাপ, সাপ কি খাচ্ছে? হয়তো গুই সাপ। এরকমভাবে একে অপরকে শিকার করে করে যেই খাদ্য শিকলটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে শিকারীজীবী খাদ্য শিকল। আর পরজীবী হচ্ছে ধরো মানুষকে যদি মশা রক্ত খাচ্ছে, মশা রক্তকে ইউজ করতেছে মশা দিয়ে থাকা ডেঙ্গু ভাইরাস, তো এটা হচ্ছে পরজীবী, কারণ ডেঙ্গু ভাইরাসের যে জীবাণুটা সেটা কিন্তু মশার দেহে পরজীবী হিসেবে আছে। সো মশা মানুষের মাধ্যমে যে রক্তে পুষ্টি উপাদান ডেঙ্গু ভাইরাসকে পৌঁছে দিচ্ছে, এর মাধ্যমে কিন্তু একটা পরজীবী খাদ্য শিকল তৈরি হচ্ছে। মৃতজীবী কি? মৃতদেহকে খেয়ে যারা জীবন ধারণ করতেছে, অর্থাৎ মৃতদেহকে খাচ্ছে ছত্রাক, ছত্রাককে খাচ্ছে আবার কেঁচো। সো এই একটা ফ্লো তৈরি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের মৃতজীবী বা স্যাপ্রোফাইটিক খাদ্য শিকল। এরপরে আসো খাদ্য জাল। এটা হচ্ছে একাধিক খাদ্য শিকল মিলে খাদ্য জাল তৈরি হয়। এটা জলাশয় হতে পারে, আবার বনভূমিতে হতে পারে। জলাশয় হতে পারে, জলাশয় হলে জলাশয় খাদ্য শিকল বা খাদ্য জাল, আর বনভূমিতে একটা বনের মধ্যে বিপুল সংখ্যক প্রাণী একে অন্যকে খেয়ে পড়ে জীবন ধারণ করতেছে, তো সেটা হচ্ছে আমাদের বনভূমির খাদ্য জাল। এবার জীববৈচিত্র্যের প্রকারভেদ দেখো কি কি আছে। প্রজাতিগত, বংশগত আর বাস্তুতান্ত্রিক, 3 রকম আছে। এটা তোমরা বাপের বংশ দিয়ে মনে রাখতে পারো শর্টকাট। বাতে হচ্ছে বাস্তুতান্ত্রিক, পতে হচ্ছে প্রজাতিগত, বংশতে হচ্ছে বংশগত। বাপের বংশ দিয়ে মনে রাখতে পারো। বাস্তুতান্ত্রিক, প্রজাতিগত, বংশগত, 3 প্রকার আমাদের জীববৈচিত্র্য আছে। আর তারপরে হচ্ছে জীববৈচিত্র্যের একটা অংশ হচ্ছে জীবের আন্তঃনির্ভরশীলতা। এটাকে 2 ভাগে ভাগ করা হয়, একটা ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। ধনাত্মক মানে যেখানে আইদার 2 জিবি, 2টা জিবি পরস্পরকে হেল্প করতেছে, অথবা যে কোনো একটা হেল্প হচ্ছে আর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, হেল্প না হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এটা হচ্ছে ধনাত্মক টাইপের। আর যেটা ঋণাত্মক টাইপের, সেক্ষেত্রে কি হচ্ছে? একটা উপকার করতেছে, একে অপরের উপর যখন নির্ভরশীল হচ্ছে, একজন উপকৃত হচ্ছে আর একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে কোনো না কোনোভাবে, সেটা হচ্ছে ঋণাত্মক আত্মনির্ভরশীল। ধনাত্মককে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মিউচুয়ালিজম আর একটা হচ্ছে কমার্শিয়ালিজম। মিউচুয়ালিজম হচ্ছে এখানে বসবাসকারী যে 2টি জীব থাকবে, এরা প্রত্যেকের কাছ থেকে কোনো কোনোভাবে উপকৃত হবে, অর্থাৎ এখানে 2জনই উপকৃত হচ্ছে, এটা হচ্ছে মিউচুয়ালিজম। যেমন মৌমাছি আছে, প্রজাপতি আছে এরা। আর কমার্শিয়ালিজম হচ্ছে এখানে ভিন্নবাসী 2টা যে প্রাণী থাকবে, তাদের মধ্যে একজন উপকৃত হবে, অন্যজন উপকৃত না হলেও অন্তত ক্ষতিগ্রস্ত হবে না, সেটা হচ্ছে আমাদের কমার্শিয়ালিজম। আর ঋণাত্মকের ভিতরে কি আছে? শোষণ আছে, একে অপরকে প্রতিযোগিতা আছে, তারপরে অ্যান্টিবায়োসিস, কোনো কেমিক্যালের কারণে একজন আরেকজনের ক্ষতি করে ফেলতেছে, এইগুলো হচ্ছে সব ঋণাত্মক আন্তঃনির্ভরশীলতা। এই হচ্ছে আমাদের টোটাল ওভারঅল চ্যাপ্টার 13-এর মানে জীববৈচিত্র্যের জীবের পরিবেশের অধ্যায়ের মোটামুটি একটু রিক্যাপ আলোচনা হচ্ছে। এবার আসো আমরা শুরু করি আলোচনা। ক খ ফ্ল্যাশ কার্ড সলভ করে দেখি। জ্ঞান অনুধাবন 1 আর 2 মার্ক, এগুলো আমাকে অনেক সময় গুরুত্ব দিই না বলে পরীক্ষায় মার্কগুলো মিস যায়। জ্ঞানমূলক কোশ্চেন। বাস্তু সংস্থান কী জিনিস? একটু মনে করার চেষ্টা করো, বাস্তু সংস্থান কী জিনিস। এটা যখন তোমাদের এই অধ্যায়ে পড়ানো হয়েছিল তখন কিন্তু তোমাদের বলা হয়েছিল বাস্তু সংস্থান কী জিনিস। এটা হচ্ছে জীব সম্প্রদায়ের সাথে পরিবেশের জড় উপাদানের আন্তঃসম্পর্ককেই বলা হচ্ছে বাস্তু সংস্থান। জীব সম্প্রদায়ের সাথে পরিবেশের জড় উপাদানের আন্তঃসম্পর্ক পারস্পরিক ক্রিয়াই হচ্ছে বাস্তু সংস্থান। জীব সম্প্রদায়ের সাথে পরিবেশের জড় উপাদানের আন্তঃসম্পর্ক পারস্পরিক ক্রিয়াই হচ্ছে বাস্তু সংস্থান। এরপরে আসো দেখো উৎপাদক কী। উৎপাদক হচ্ছে বাস্তুতন্ত্রের সহজী উদ্ভিদ যারা সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করে, তারাই হচ্ছে উৎপাদক। উৎপাদক হতে গেলে মাস্ট তার ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট থাকতে হবে, না হলে সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না। সূর্যের আলোকে ব্যবহার করে যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, সবুজ উদ্ভিদ, তারাই হচ্ছে পরিবেশের উৎপাদক। এরপর আসো বিয়োজক কি। পরজীবী বা মৃতজীবী যে সকল অণুজীব জীবের মৃতদেহ থেকে বিশেষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে এবং মৃতদেহকে বিয়োজিত করে সরল যৌগ পরিণত করে, তারাই হচ্ছে বিয়োজক। এক কথায় হচ্ছে আমি যদি বলি যে পরজীবী বা মৃতজীবী যেসব অণু আছে জীব দেহের উপর কাজ করে, একদম সেটাকে সরল উপাদানে পরিণত করে আবার পরিবেশে ফিরিয়ে দেয়, সেটাই হচ্ছে আমাদের বিয়োজক। বিয়োজক কিন্তু পরিবেশে খুবই গুরুত্বপূর্ণ। এবার আসলে ধাঙড় কি, দেখো গুরুত্বপূর্ণ একটা জ্ঞানমূলক কোশ্চেন। যেসব প্রাণী আবর্জনা ও মৃত প্রাণী খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে, তারাই হচ্ছে ধাঙড়। যেসব প্রাণী আবর্জনা এবং মৃত প্রাণী খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে, যেমন শকুন হতে পারে, যেমন কুকুর হতে পারে, কেমন আমাদের জীব দেহের ভিতরে থাকা একটা রক্তকণিকাকে ধাঙড় বলা হয়। দেখি কেমন পড়ো, এটা কমেন্ট করে জানাবে। যে বলতে পারবে তাকে আমি প্রাইজ দিব, পুরস্কার দিব। আচ্ছা, আমি আমার পরিচয় হয়তো ভিডিও শুরুতে দেয়নি। আমি হচ্ছে শেখ ফাহমিদুল ইসলাম, পড়াশোনা করেছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে, ফাহমিদ ভাইয়া। সো এটা আমার আগের ভিডিও দেখতে পারবা। প্লাঙ্কটন কি জিনিস? প্লাঙ্কটন হচ্ছে পানিতে ভাসমান ক্ষুদ্র জীবকে বলা হয় প্লাঙ্কটন। এরপরে জু প্লাঙ্কটন কি জিনিস? পানিতে ভাসমান ক্ষুদ্র প্রাণী কণাকেই
জুপ্লাঙ্কটন। প্লাঙ্কটন জুপ্লাঙ্কটন আলাদা জিনিস। প্লাঙ্কটন কিন্তু ভাসমান জীব। এক কথায় হচ্ছে প্লাঙ্কটন কি ছিল? প্লাঙ্কটন হচ্ছে পানিতে ভাসমান ক্ষুদ্র জীবই হচ্ছে প্লাঙ্কটন। প্লাঙ্কটন দুই রকম আছে, একটা জুপ্লাঙ্কটন, একটা ফাইটোপ্লাঙ্কটন। এখন যদি এটা ক্ষুদ্র প্রাণী হয় সেটা হচ্ছে জুপ্লাঙ্কটন, আর যদি সেটা উদ্ভিদকুল হয় সেটা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। এবার খাদ্য শৃঙ্খল কি? শক্তি, খাদ্য শক্তি উৎপাদক থেকে বিভিন্ন স্তরে খাদকের মধ্য দিয়ে সর্বোচ্চ খাদকে যে প্রবাহের ধারাবাহিকতা, সেটাই হচ্ছে আমাদের খাদ্য শৃঙ্খল। খাদ্য শক্তি উৎপাদক থেকে বিভিন্ন স্তরে খাদকের মধ্যে যেতে যেতে সর্বোচ্চ খাদক পর্যন্ত পৌঁছানোর ধারাবাহিকতাকেই কি বলে? খাদ্য শৃঙ্খল বলে। মৃতজীবী খাদ্য শৃঙ্খল কাকে বলে? জীবের মৃতদেহ থেকে শুরু হয়ে যদি কোনো খাদ্য শৃঙ্খল একাধিক খাদ্য স্তরে বিন্যস্ত হয় তাকে মৃতজীবী খাদ্য শৃঙ্খল বলে। যেমন ওই যে একটু আগে উদাহরণ দিছিলাম, ধরো মৃতদেহ, সেটার উপর কাজ করতেছে ছত্রাক, এবং ছত্রাকে কে আবার ভক্ষণ করতেছে কি? কেঁচো। সো এই যে একটা ধারাবাহিকতা তৈরি হয়েছে যে জীবের মৃতদেহ থেকে শুরু করে কোনো খাদ্য শৃঙ্খল একাধিক খাদ্য স্তরে বিন্যস্ত হয় তবে তাকে মৃতজীবী খাদ্য শৃঙ্খল বলে। এরপরে খাদ্য জাল কি? বাস্তুতন্ত্রের অনেকগুলো খাদ্য শিকল একত্রিত হয়ে একটি জালের মতো গঠন করে তাকে বলে খাদ্য জাল। বাস্তুতন্ত্রের অনেকগুলো খাদ্য শিকল একত্রিত হয়ে যদি একটা বড় জালের ন্যায় সৃষ্টি করে, এটা বড় একটা আন্তঃসম্পর্ক তৈরি করে। এটা হতে পারে জলাশয়ের মধ্যে, এটা হতে পারে ডাঙায় বা বনভূমিতে, এটা হচ্ছে খাদ্য জাল। কেমন? ট্রফিক লেভেল কি জিনিস? ট্রফিক লেভেল হচ্ছে আমাদের খাদ্য শিকলের প্রত্যেকটি স্তর হলো এক একটি ট্রফিক লেভেল। খাদ্য শিকলের প্রত্যেকটি স্তর হচ্ছে এক একটা ট্রফিক লেভেল। এরপরে আছে শক্তি পিরামিড কি জিনিস? শক্তি পিরামিড হচ্ছে খাদ্য শিকলে যুক্ত প্রতিটি পুষ্টি স্তরের শক্তি সঞ্চয় ও স্থানান্তরের যে বিন্যাস ছক, সেটা হচ্ছে শক্তি পিরামিড। শক্তি পিরামিড হচ্ছে খাদ্য শিকলে যুক্ত প্রতিটি পুষ্টি স্তরের শক্তি সঞ্চয় ও স্থানান্তরের যে বিন্যাস ছক, সেটা হচ্ছে শক্তি পিরামিড। ভালো করে খেয়াল করো, শক্তি পিরামিড আমাদের খাদ্য শিকলে যুক্ত প্রতিটি পুষ্টি স্তরের শক্তি সঞ্চয় ও স্থানান্তরের ছক। কেমন? বলা জীববৈচিত্র্য কাকে বলে? এটা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে বিরাজমান জীবসবের প্রাচুর্য ও ভিন্নতাকে জীববৈচিত্র্য বলে। এক কথায় সুন্দর করে সংজ্ঞা শেষ। পৃথিবীতে বিরাজমান জীবসমূহের প্রাচুর্য ও জীববৈচিত্র্য, প্রাচুর্য ও ভিন্নতাকে বলা হয় জীববৈচিত্র্য। পৃথিবীতে বিরাজমান জীবসমূহের প্রাচুর্য ও ভিন্নতাকে বলা হয় জীববৈচিত্র্য। মিথস্ক্রিয়া কি জিনিস? এটা হচ্ছে একটি পরিবেশে সহ অবস্থানকারী জীবগুলোর মধ্যে যে ক্রিয়া বিক্রিয়া ঘটে তাকে বলা হয় মিথস্ক্রিয়া। একটি পরিবেশের সহ অবস্থানকারী জীবগুলোর মধ্যে যে বিক্রিয়া ক্রিয়া ঘটে তাকেই বলা হচ্ছে মিথস্ক্রিয়া। প্রাকৃতিক ধাঙর কারা বা কাকে বলে? যে সকল প্রাণী মৃত প্রাণীর মাংস এবং আবর্জনা খেয়ে প্রকৃতিকে পরিষ্কার রাখে তারাই প্রাকৃতিক ধাঙর। এই সকল প্রাণী মৃতদেহের ভক্ষণ করে এবং আবর্জনা খেয়ে প্রকৃতিকে পরিষ্কার রাখে তারাই হচ্ছে প্রাকৃতিক ধাঙর। মিউচুয়ালিজম কি জিনিস? বিভিন্ন প্রকার উদ্ভিদ ও প্রাণীর মধ্যে বিদ্যমান আন্তঃসম্পর্কের ফলে সহযোগীর উভয়েই যদি একে অন্যের দ্বারা উপকৃত হয় তখন এটা কিন্তু মিউচুয়ালিজম। যে বলছিলাম আন্তঃসম্পর্ক দুই রকম আছে, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। ধনাত্মকের মধ্যে দুই রকম, একটা মিউচুয়ালিজম, একটা কমার্শিয়ালিজম। মিউচুয়ালিজমের ক্ষেত্রে সহাবস্থানকারী দুইটা প্রাণী কিন্তু উভয়ই উপকৃত হবে, অন্যদিকে কমার্শিয়ালিজমের ক্ষেত্রে কিন্তু দুইজনের একজন উপকৃত হয়, অন্যজন উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হবে না। কেমন? সো মিউচুয়ালিজম কি জিনিস? বিভিন্ন প্রকার উদ্ভিদ ও প্রাণীর মধ্যে বিদ্যমান আন্তঃসম্পর্কের ফলে সহযোগীদের উভয় একে অন্যের দ্বারা উপকৃত হয়, একে বলে মিউচুয়ালিজম। এরপর আসো কমার্শিয়ালিজম কি জিনিস? যে আন্তঃসম্পর্কে দুটি জীবের মধ্যে একটি উপকৃত হয় এবং অন্যটি উপকৃত না হলেও কখনো ক্ষতিগ্রস্ত হয় না, তাকেই বলা হয় হচ্ছে আমাদের কমার্শিয়ালিজম। খুবই 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 গুরুত্বপূর্ণ কমার্শিয়ালিজম আর মিউচুয়ালিজম, এই দুটো সংজ্ঞা কিন্তু পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ। সো খেয়াল করবা। অ্যান্টিবায়োসিস কি? এটা হচ্ছে একটি জীব কর্তৃক সৃষ্ট জৈব রাসায়নিক পদার্থের কারণে যদি অন্য জীবের বৃদ্ধি বা বিকাশ আংশিক বা সম্পূর্ণরূপে বাধাগ্রস্ত হয় তখন তাকে বলা হয় অ্যান্টিবায়োসিস। একটি জীব কর্তৃক সৃষ্ট জৈব রাসায়নিক পদার্থের কারণে যদি অন্য একটি জীবের বৃদ্ধি বিকাশ আংশিক বা সম্পূর্ণ বাধাগ্রস্ত হয় অথবা মৃত্যু ঘটে তখন সেটাকে বলা হচ্ছে অ্যান্টিবায়োসিস। খেয়াল করবা কিন্তু এটা কিন্তু ঋণাত্মক আন্তঃসম্পর্ক। এটা গ্রিন হাউস কি? যেসব গ্যাস কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ কার্বন মনোক্সাইড, মিথেন
N2O গ্যাস, হ্যাঁ, ডাইনাইট্রোজেন মনোক্সাইড বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে এবং ওজোন স্তরে ক্ষতি সাধন করে, তাদেরকে গ্রিনহাউস গ্যাস বলে। এটাকে বলা হয় প্রধান গ্রিনহাউস গ্যাস। মনে রাখো, যে সকল গ্যাস বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে, এক কথায় যে সকল গ্যাস বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে এবং ওজোন স্তরে ক্ষয় করে, তারাই হচ্ছে গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস ইফেক্ট কি? গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির কারণে তাপমাত্রা বেড়ে যাওয়ার ঘটনাকেই বলা হয় গ্রিনহাউস ইফেক্ট। গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি পাওয়ার কারণে তাপমাত্রা বৃদ্ধি পাওয়াটাকেই বলা হয় হচ্ছে গ্রিনহাউস ইফেক্ট। এবার আসলে আমরা অনুধাবনমূলক কোশ্চেন, এতক্ষণ আমরা জ্ঞানমূলক আলোচনা করছিলাম, অনুধাবনমূলক আলোচনা করব। অণুজীবগুলোকে বিয়োজক বলা হয় কেন? অণুজীবগুলোকে বিয়োজক বলা হয় কেন? দেখো, অণুজীবগুলো অর্থাৎ ব্যাকটেরিয়া, ছত্রাক বিয়োজক কেন বলা হয়? এ সকল জীব উদ্ভিদ ও প্রাণীর বর্জ্য পদার্থ এবং মৃতদেহ থেকে তাদের খাদ্য গ্রহণ করে, পরিণামে এসব বজ্র পদার্থ বা মৃতদেহ বিয়োজিত হয়ে মাটি বা পানির সাথে মিশে যায়। অর্থাৎ অণুজীবগুলোর বজ্র পদার্থ ও মৃতদেহকে বিশ্লিষ্ট করার এবং তা থেকে পুষ্টি গ্রহণের ক্ষমতার জন্য তাদেরকে বিয়োজক বলা হয়। অর্থাৎ বিয়োজক হবে তারাই যারা এই উদ্ভিদ বা প্রাণীর মৃতদেহের উপর কাজ করবে, সেটাকে ভেঙে সরল কণায় পরিণত করে আবার মাটিতে বা পানিতে মিশাই দিচ্ছে এবং সেটা পরিবেশের কিন্তু উপকার করতেছে, তাই না? সো অর্থাৎ অণুজীবগুলো বজ্র পদার্থ মৃতদেহকে বিশ্লিষ্ট করা এবং তা থেকে পুষ্টি গ্রহণ করার ক্ষমতার কারণেই তাদেরকে বিয়োজক বলা হয়। এবার প্লাঙ্কটন বলতে কি বুঝো? পানিতে ভাসমান ক্ষুদ্র জীবদেরই বলা হয় প্লাঙ্কটন। প্লাঙ্কটন প্রধানত দুই ধরনের হয়, বলছিলাম একটু আগেই, ফাইটোপ্লাঙ্কটন আর জুপ্লাঙ্কটন। উদ্ভিদ প্লাঙ্কটনকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন আর প্রাণী প্লাঙ্কটনকে বলা হয় জুপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে উৎপাদক আর জুপ্লাঙ্কটন হচ্ছে প্রথম স্তরের খাদক। খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু 2 মার্কের মতো করে, এজন্য প্লাঙ্কটনের প্রথম সংজ্ঞা দিতে হবে। প্লাঙ্কটনের সংজ্ঞা দেওয়ার পরে প্লাঙ্কটনের প্রকারভেদ দিতে পারো, যে ফাইটোপ্লাঙ্কটন আর জুপ্লাঙ্কটন। যারা প্রাণী তারা হচ্ছে জুপ্লাঙ্কটন, আর যারা উদ্ভিদ তারা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। এর মধ্যে ফাইটোপ্লাঙ্কটনদের উৎপাদক বলা হয়, কারণ যেহেতু এরা উদ্ভিদ অর্থাৎ এরা সহজেই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, অর্থাৎ এরা উৎপাদক। আর জুপ্লাঙ্কটন হচ্ছে ফাইটোপ্লাঙ্কটনদের খেয়ে থাকে বলে এরা প্রথম স্তরে খাদক। খাদ্য শিকল বড় হলে শক্তির অপচয় বেশি হয় কেন? তোমরাই বলো, খাদ্য শিকল বড় হলে কেন শক্তির অপচয় বেশি হয়? কারণ বড় যখন খাদ্য শিকল থাকবে, একাধিক জীবের মাধ্যমে শক্তির স্থানান্তর হবে, শক্তি ধীরে ধীরে অপচয় বেশি হবে। দেখো, খাদ্য শিকলের শক্তির প্রবাহ সর্বদা একমুখী হয়। এর প্রতি ধাপে শতকরা 80 থেকে 90% শক্তি কমে যায়। ক্রমবর্ধমান এই ক্ষয়ের কারণে খাদ্য শিকল খুব বেশি বড় হলে ট্রফিক লেভেলে শক্তির পরিমাণ কমে যায়। খাদ্য শিকল বড় অর্থাৎ 4 বা 5 ধাপের বেশি হলে ঊর্ধ্বতম ট্রাফিক লেভেলে এসে কোনো শক্তি অবশিষ্ট থাকে না। এজন্য ছোট খাদ্য শিকলের তুলনায় বড় খাদ্য শিকলের শক্তি কম পাওয়া যায়। ট্রফিক লেভেল হচ্ছে খাদ্য শিকলের প্রত্যেকটা ধাপকে ট্রফিক লেভেল বলা হয়। খাদ্য শিকলের শক্তির প্রবাহ কেমন হয়? সবসময় একমুখী হয়। সূর্য থেকে শক্তি আসতেছে, সেটাকে ব্যবহার করে সবুজেরা খাদ্য তৈরি করতেছে, তাদেরকে আবার প্রথম স্তর, দ্বিতীয় তৃতীয় স্তর খাদ্য কীভাবে খাচ্ছে। সো একমুখী প্রবাহ হচ্ছে। এর প্রতি ধাপে শতকরা 80 থেকে 90% শক্তি কী হয়? পরিবেশে ব্যয় হয়ে যাচ্ছে। ক্রমবর্ধমান ক্ষয়ের কারণে খাদ্য শিকল যত বেশি দীর্ঘায়িত হবে, তত বেশি শক্তির পরিমাণ, ক্ষয়ের পরিমাণ বাড়তে থাকবে। খাদ্য শৃঙ্খল বড় অর্থাৎ 4-5 ধাপের বেশি হলে একদম যে লাস্ট চূড়ান্ত পর্যায়ে থাকবে, তার জন্য কোনো শক্তি অবশিষ্ট থাকবে না। এর কারণে ছোটোটার তুলনায় বড়টায় কিন্তু শক্তি কম পাওয়া যায়। এবার খাদ্য পিরামিড বলতে কি বুঝো? খাদ্য শিকলে যুক্ত 3টি পুষ্টি স্তরের শক্তি সঞ্চয় ও স্থানান্তরের বিন্যাস ছককে খাদ্য পিরামিড বলা হয়। খাদ্য শিকলে যুক্ত 3টি পুষ্টি স্তরের শক্তি সঞ্চয় ও স্থানান্তরের বিন্যাস ছককে খাদ্য পিরামিড বলা হয়। খাদ্য পিরামিডে উৎপাদক স্তরে পরবর্তী ট্রফিক লেভেলগুলো হচ্ছে শক্তি বেশি থাকে। খাদ্য পিরামিডে উৎপাদক স্তরে পরবর্তী ট্রফিক লেভেলে হচ্ছে শক্তি বেশি থাকে, আস্তে আস্তে উপরে ধাপে যেতে শক্তি পরিমাণ কমতে থাকে। এজন্য উৎপাদকে খাদ্য পিরামিডের ভূমিতে এবং চূড়ান্ত খাদ্য শীর্ষে রাখা হয়। অর্থাৎ এটা একটা এরকম ত্রিভুজ আকৃতি থাকে, যেখানে এখানে উৎপাদক প্রথম স্তরে খাদক, দ্বিতীয় স্তরে খাদক, হ্যাঁ, এখানে থাকে উৎপাদক, এখানে থাকে প্রথম স্তরে খাদক, এখানে দ্বিতীয় স্তরে খাদক, এখানে তৃতীয় স্তরে খাদক, এবার যেতে থাকে। আস্তে আস্তে শক্তির পরিমাণ কি হয়? কমতে থাকে, কিন্তু কমতে থাকে শক্তি। এই জন্যই দেখো, ভূমিতে থাকে হচ্ছে উৎপাদক, মানে যেখানে সবচেয়ে বেশি শক্তি থাকে, আর উপরের দিকে থাকে হচ্ছে চূড়ান্ত খাদক। এবারে শৈবাল ও ছত্রাকের সহাবস্থানের মিউচুয়ালিজম বলা হয় কেন? কারণ শৈবাল ও ছত্রাক পরস্পর সহাবস্থান করে লাইকেন গঠন করে। ছত্রাক বায়ু থেকে জলীয় বাষ্প এবং উভয় ব্যবহারের জন্য খনিজ লবণ সংগ্রহ করে। অপরদিকে শৈবাল তার ক্লোরোফিলের মাধ্যমে নিজের জন্য ও ছত্রাকের জন্য শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। শৈবাল ও ছত্রাক একে অপরের দ্বারা উপকৃত হয় বলেই এই সহাবস্থান মিউচুয়ালিজম বলা হয়। কারণ আমরা আগেই পড়ছি মিউচুয়ালিজমের ক্ষেত্রে কি হয়? দুজন দুজনকেই কিন্তু উপকৃত করে বা উপকার করে।
দেখো ছত্রাক আর শৈবাল মিলিত হয়ে তৈরি করে লাইকেন। এই লাইকেনের মধ্যে ছত্রাক কী করে, জলীয় বাষ্প এবং উভয়ের ব্যবহারের জন্য খনিজ লবণ সংগ্রহ করে। অন্যদিকে খনিজ লবণ আর শৈবাল তার ক্লোরোফিলের মাধ্যমে খাদ্য তৈরি করে, যে খাদ্য সেও খায় আবার ছত্রাকের জন্য রেখে দেয়, মানে শর্করা জাতীয় খাবার। তো যার কারণে পরস্পরকে হেল্প করতেছে বলে এটা মিউচুয়ালিজম। অ্যান্টিবায়োসিস বলতে কি বোঝো? একটি জীব কর্তৃক সৃষ্ট জীব রাসায়নিক পদার্থের কারণে যদি অন্য জীবের বৃদ্ধি বিকাশ আংশিক বা সম্পূর্ণ বাধাগ্রস্ত হয় বা মৃত্যু ঘটে তাকে বলে অ্যান্টিবায়োসিস। অণুজীব জগতে এই ধরনের সম্পর্ক বেশি দেখা যায়, যেমন পেনিসিলিয়াম নামক ছত্রাক কর্তৃক একই কালচার প্লেটে রাখা ব্যাকটেরিয়াগুলোর অ্যান্টিবায়োসিস। এক্ষেত্রে কী হয় যে একটি জীব পেনিসিলিয়াম ছত্রাক, এই পেনিসিলিয়াম ছত্রাক কী করে, বিষাক্ত রাসায়নিক পদার্থ ক্ষরণ করে আশেপাশের অন্যান্য ইসের ক্ষতি করে। কেমন? এটা হচ্ছে অ্যান্টিবায়োসিস বলা হয়, যে একটা জীবের বৃদ্ধি বিকাশ আংশিকভাবে বাধাগ্রস্ত করতেছে অন্য একটা জীব রাসায়নিক পদার্থের মাধ্যমে। এবার নডিউল তৈরি কি ধরনের আন্তঃক্রিয়া ব্যাখ্যা করো। নডিউল তৈরির একটা ধনাত্মক আন্তঃক্রিয়া মিউচুয়ালিজম, কারণ রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া সিম জাতীয় উদ্ভিদের শিকড়ে অবস্থান করে গুটি গুটি নডিউল তৈরি করে এবং বায়বীয় নাইট্রোজেনকে সেখানে সংবন্ধন করে। ব্যাকটেরিয়া এই নাইট্রোজেনের সহযোগী সিম উদ্ভিদকে সরবরাহ করে এবং বিনিময়ে সহযোগী উদ্ভিদ থেকে শর্করাজাত খাদ্য পেয়ে থাকে, যার কারণে এটা মিউচুয়ালিজম। অর্থাৎ ব্যাকটেরিয়া কীভাবে ওকে হেল্প করতেছে, ব্যাকটেরিয়া হেল্প করতেছে নাইট্রোজেন দেওয়ার মাধ্যমে, আর উদ্ভিদ কীভাবে ব্যাকটেরিয়াকে হেল্প করতেছে, উদ্ভিদ যে শর্করাজাতীয় খাবার তৈরি করতেছে সেটার একটা শেয়ার সে ব্যাকটেরিয়াকে দিচ্ছে। এভাবেই কিন্তু পরস্পর হেল্প করতেছে, অর্থাৎ এটা একটা মিউচুয়ালিজম হয়ে গেছে। এবার গ্রিন হাউস প্রতিক্রিয়া কী বোঝো। গ্রিন হাউস গ্যাস বৃদ্ধিতে পরিবেশের উপর যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেটাই হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট বা গ্রিন হাউস প্রতিক্রিয়া। গ্রিন হাউস গ্যাস কী কী আছে, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ডাইনাইট্রোজেন মনোক্সাইড ইত্যাদি বৃদ্ধি পেলে পরিবেশের তাপমাত্রা বেড়ে যাবে, ফলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে, কারণ বরফ গলে যাচ্ছে উত্তরাঞ্চলে, উপকূল অঞ্চল তলিয়ে যেতে পারে, আবহাওয়া পরিবর্তন হবে, বনাঞ্চল ধ্বংস হবে, বিভিন্ন রোগ বালাইয়ের ফলে ফসলের ক্ষতি হবে, জলশ্বাসের তীব্রতা বেড়ে যাবে, সর্বোপরি গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পেলে পরিবেশ এগুলো আমরা অলরেডি বিভিন্ন ইংলিশে প্যারাগ্রাফে লেগে আসছে গ্রিন হাউস ইফেক্ট। তো সেই কথাগুলোই জাস্ট এখানে আবার তুলে ধরছে যে আমাদের গ্রিন হাউস গ্যাসের কারণে যে সব পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাবে, পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাবে কী হবে, যে মেরু অঞ্চলের বরফগুলো গলতে থাকবে, গলতে থাকলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে। সমুদ্রের পানির উচ্চতা যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের উপকূলবর্তী অঞ্চল যেগুলো আছে সেগুলো কিন্তু তলিয়ে যাবে এবং সাথে কিন্তু জলস্রোতের প্রবণতা বাড়বে, বিভিন্ন রোগ বালাই হবে, এখন জলবায়ু পরিবর্তন হয়ে যাবে, তাই না? সো পরিবেশে আলটিমেটলি একটা চরম ক্ষতি হবে। সো এই ছিল আমাদের অনুধাবন এবং সব জ্ঞানমূলক কোশ্চেন আলোচনা। কারো যদি কোনো কোশ্চেন থাকে সো কাইন্ডলি অবশ্যই জানো তোমরা নক করবা। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নক দিলে আমাকে পেয়ে যাবা। হ্যাঁ, ফাহমিদ ভাইয়া। সো এরপরে আমরা এখন এমসিকিউ টাইপ নিয়ে এখন আলোচনা করব, জ্ঞান অনুধাবন নিয়ে এটাই ছিল। এই জ্ঞান অনুধাবনের কোশ্চেনগুলো তোমরা বলে নোট করে রাখতে পারো, বাই ক্লাসে যেগুলো আলোচনা করা হয়েছে খাতায় একটু লিখে রাখতে পারো। ইনশাল্লাহ তোমরা উপকৃত হবা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। কেমন? দেখা হচ্ছে পরের ভিডিওতে।